সকালটা ঠিক এইভাবেই শুরু হয় আমাদের গ্রামে। যান্ত্রিক শহরের ব্যস্ততা এখানে নেই, আছে এক টুকরো পবিত্রতা। দেখুন না, দাদু তার দুই নাতিকে নিয়ে বেরিয়ে পড়েছে সকালে। ওই খেলনার গাড়ির চাকা যেন ঘুরছে না, সাথে ঘুরছে দাদুর ছোটবেলার হারানো স্মৃতি। নাতিদের হাসি মুখের মধ্যেই খুঁজে পাচ্ছে নিজের হারানো শৈশব। আধুনিক ছোঁয়া, এখন হয়তো অনেক কিছুই বদলে গেছে, চারিদিকে ট্রাক্টরের শব্দ, কিন্তু আমাদের গ্রামে এই দৃশ্যটা যেন এক জীবন্ত ইতিহাস। গরু দিয়ে জমি চাষ, এটা তো বাংলার এক আদি রূপ। মাটির সেই সোদা গন্ধ আর কিষানের অক্লান্তি প্রচেষ্টা বলে দেয়, কষ্ট না করলে কেষ্ট মেলে না। এই দৃশ্য দেখলে মনে হয় শেকড়ের টানে আসলে অন্যরকম হয়। সংসারের চাকাটাও তো ঠিক এইভাবেই ঘোরে। সারাদিন হাজারো কাজের ভিড়ে আমার দুই ছেলের এই ছোট ছোট জামা কাপড়গুলো ধুয়ে রোদে মেলে দেওয়াটাও, এটাও তো মা হিসাবে আমার প্রশান্তি। এই কাপড়গুলোর ভাঁজে ভাঁজে জড়িয়ে থাকে মায়েদের একরাশ ভালোবাসা আর যত্ন। রোদ উঠলে যেমন কাপড়গুলো শুকায়, তেমন মায়েদের হাসি মুখটাও সংসারের ঝলমল করে ওঠে। হঠাৎ করেই আকাশের মুখ ভার হলো, মেঘের দল যেন বড্ড তাড়া দিচ্ছে। টুপটাপ বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু গ্রামের মানুষের জীবন তো আর বৃষ্টির জন্য থেমে থাকে না। প্রকৃতির এই খেলার রূপের মাঝে আমাদের সব কাজ সেরে নিতে হয়। বৃষ্টি নামলে আকাশ হয়তো থামে, কিন্তু পেটের টান আর সংসারের দায়িত্ব থামে না। তাই বৃষ্টির তোয়াক্কা না করেই বেরিয়ে পড়লাম টাটকা কিছু শাকসবজির খোঁজে। বিষমুক্ত আর সতেজ এই সবজিগুলোই আমাদের স্বাস্থ্যের গোপন রহস্য। বৃষ্টির ঝড়ঝাপটা ভিজে মাটির বুক থেকে এই দান সংগ্রহ করার আনন্দই আলাদা। একদিকে বৃষ্টির ঝাপটা আর অন্যদিকে আমার বড় ছেলের বাঁধ ভাঙা আনন্দ। শৈশব মানেই তো এমন, বৃষ্টির প্রতিটি ফোঁটা ছুঁয়ে দেখা। ওর এই খিলখিলে হাসির কাছে বাইরের ঝড়ো হাওয়া যেন হার মেনে যায়। বৃষ্টির জল আর কাদা মাখামাখি হয়ে ও যেন প্রকৃতির সাথে একাকার হয়ে গেছে। ছোট ছেলেটাকে ওর ঠাকুরদাদার সাথে ঘুরতে পাঠিয়েছিলাম, কে জানতো হঠাৎ এইভাবে বৃষ্টি নামবে। অবস্থা পুরো রাত্রি হয়ে গেছে, এরকম অবস্থা। এই দেখো, এই দেখো, একদম রাত্রি হয়ে গেছে। মনে হচ্ছে মানে কি বলতো, সন্ধে 6টা 7টা এরকম বার। বয়স্ক মানুষ, সাথে আবার এইটুকু বাচ্চা, কোথায় আশ্রয় নিল কে জানে। বৃষ্টির এই প্রতিটি ফোঁটার শব্দ আমার বুকে আশঙ্কার মতো বিচ্ছে। ওদের সুস্থভাবে ঘরে ফেরার অপেক্ষায় আমার মনটা বড্ড ছটফট করছে। বাড়িতে নেই একটা ছাতা বন্ধুরা, যে তানিশকেই পাঠাবো একটু দেখে আসতে কোথায় আছে না আছে। এদিকে তো চিন্তায় আমার চোখে জল চলে আসছে, কতক্ষণে যে ছেলেটার মুখ দেখবো, আমি কি বলবো আর। এদিকে তোমাদের দাদাভাই ভিডিও করছে জন্য আমার রাগও উঠে গেছে, কারণ আমি বলছি তোমার কি একটু চিন্তা হচ্ছে না। আমার তো পুরো মাথাটা চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছে, কে জানে ছেলেটা আমার কি করছে, কোথায় আছে।
আর শুধু যে আমি চিন্তা করছি তা না, সাথে আমার বড় ছেলেও চিন্তা করছে যে ভাই কোথায়, ভাই কখন আসবে, এখন বৃষ্টি পড়ছে, ভাই কোথায় আছে মা, এইভাবে বারবারই জিজ্ঞেস করছে। আর এদিকে দেখো ওর জুতোটা ভেসে যাচ্ছে, সেটাও ওর চিন্তা। তো এদিকে ওর বাবা বকু দিচ্ছে যে জুতা আনবো আমি, তুমি কেন গেছো? বলে কি না না, আমার জুতোটা ভেসে চলে যাচ্ছে, তো আমাকে তো আনতেই হবে। এদিকে নিজে ভিজে যাচ্ছে, সেটা তোয়াক্কা না করে জুতোটা আনতে ছুটে গেছে। যেরকম বাড়িতে বন্যা লাগছে আর ও বারবার যায় আর নিচে যায়, কি বলবো বন্ধুরা। এদিকে দেখো রান্না বলতে টেনশনের মধ্যে আছি, ছোট ছেলেটাকে নিয়ে গেছি সেই বৃষ্টির আগে, এখনো আসেনি। এদিকে লাউ দিয়ে মুগ ডাল করলাম, এদিকে এই যে আলু ভাজা, ডিম অমলেট, শুকনো মাছ ভাজা, আর হচ্ছে পেঁয়াজ। কালকে যে আমি পান্তা রেখেছি, এই যে দেখো পান্তা, এই পান্তা দিয়ে শুকনো লঙ্কা আর হচ্ছে শুকনো মাছ দিয়ে আমি খাবো, আর দুই ছেলে আলু ভাজা ডাল দিয়ে খাবে। এখন তরকারিটা বসাবো, কুমড়ো, তারপরে যে শাক তুলে নিয়ে আসলাম, শাক দিয়ে। তুই টুবাই উঠবি, তুই উঠবি টুবাই, যদি জ্বর আসে না আমি কিন্তু একদম ঘর থেকে বের করে মিথিল পড়বি। এখানে ভাত বেড়ে দিলাম, মিতাস, মিথিল আর হচ্ছে মিথিল আর হচ্ছে ওর বাবার, ওরা তিনজনে এখন খাবে। ঘন্টটা হয়নি এখনো, ঘন্টটা জাস্ট এই যে ঘন্টটা জাস্ট ফুটছে। আর এইদিকে আমার ভাতের মধ্যে লেবু দিয়ে রাখলাম, লেবু তো না, লেবু পাতাই ভালো লাগে, গন্ধরাজ লেবু পাতা দিয়ে রাখলাম, পেঁয়াজ দিয়ে রাখলাম, খাবো। আগে ঘন্টটা হোক তারপরে। কি বাবা, কিছুক্ষণ পরেই দেখলাম চলে আসলো দুজনই, মনটা একেবারে শান্তি। তারপরে বসে গেলাম বাঙালির সেই চিরচেনা রাজকীয় খাবার নিয়ে, পান্তা ভাত। সাথে আছে কড়া করে ভাজা ঝাল শুকটি মাছ, কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা পোড়া। বৃষ্টির দিনে এই পান্তা ভাত ভারতের যে স্বাদ, তার কাছে দুনিয়ার সব বিরিয়ানি হার মানবে। এক গ্রাস মুখে নিতেই যেন সব ক্লান্তি দূরে হয়ে গেল। আমার মতো তোমরা কারা কারা পান্তা ভাত পাগল অবশ্যই কমেন্ট করে জানিও। এই গরমের দিনে কিন্তু যত খাবারই থাক, এই পান্তা ভাত খেলে পেটও ঠান্ডা থাকে, সাথে মনও ঠান্ডা থাকে, শরীরও ঠান্ডা থাকে। লেবু পাতাটা যদি কালকে রাতেই ভিজিয়ে রাখতাম, তাহলে গন্ধটা যেন আরও বেশি ভালো হতো। তোমাদের দাদাভাইকে বারবার বলছি খাবে নাকি, তো বলছে যে না না আমি খাবো না, তুমিই খাও। যেহেতু অল্প করে ভিজিয়েছি পান্তা ভাত, সেই জন্য বলছে তুমিই খাও। তো সেই জন্য আমিই খেয়ে নিলাম। উফ, কী যে তৃপ্তি, কী যে শান্তি, কি বলবো বন্ধুরা। তোমরা কারা কারা আমার মতো পান্তা ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বড় ছেলে ওর বাবার সাথে ভাত খেয়ে নিয়েছে, কিন্তু আমার খাওয়া দেখে বলছে মা তুমি এগুলো কী খাচ্ছ, এত ঝাল। আমি বলছি তুমি একটু বড় হও বাবা, যখন তুমি ঝাল খেতে শিখে যাবে তখন তুমিও খাবে, দেখবে বেশ ভালো লাগবে তোমারও। খাওয়া দাওয়া শেষ করেই শুরু করলাম দুপুরের মূল কাজ। বৈশাখী আমগুলো তো অনেক কষ্ট করে জোগাড় করে এনেছে শ্বশুরমশাই, তাই দেরি না করে চটপট বসিয়ে দিলাম চাটনি। কড়াইয়ের মশলা আর তেলের সেই সুবাসটা যখন নাকে লাগে, তখন বোঝা যায় আচারের সার্থকতা। এই টক ঝাল মিষ্টি স্বাদটা ধরে রাখতেই আজকের এই পরিশ্রম। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আমার বড্ড প্রিয় গো। আর তোমরাও কেমন করে বানাও একটু জানিও। তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা। তারপরে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি আর চিরচির করে কেটেছি। অনেক সুন্দর করে কাটা যেত, যেহেতু আমার কাছে সময়ের অভাব, তোমরা জানোই 2 ছেলে এই মাত্রই ঘুমালো, তো সেই জন্য তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছি, যাতে করে বাবা খেতে বসে এই চাটনিটা খেতে পারে। অনেক কষ্ট করে নিয়ে এসেছে, তো সেই জন্যই কিন্তু আমার মনে হচ্ছিল আজকেই বাবাকে বানিয়ে দিই, তো সেই জন্য আজকেই বাবাকে বানিয়ে দিলাম। তারপরে নুন, হলুদ, জিরের গুঁড়ো, চাইলে তোমরা ধনের গুঁড়োও দিতে পারো, কিন্তু বিয়ের পর এসে এ বাড়িতে আমি কোনোদিনও ধনের গুঁড়ো খেতে দেখিনি, তো সেই জন্য আমিও ধনিয়ার গুঁড়োটা ইউজ করি না। দিয়ে তারপর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন একটা খুব সুন্দর চাটনির গন্ধ উঠবে তখনই নামিয়ে ফেলবো। ব্যাস,
রেডি আমার শর্টকাট পদ্ধতিতে চাটনি বানানো। তোমরা কিভাবে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি একটা কথা বলবো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব, বিয়েবাড়িতে সবাই মাছ মাংস অনেক কিছুই মানে অপেক্ষা করে কখন কোনটা আসবে। আমি লাস্টে যেই জিনিসটার অপেক্ষা করি কি বলো তো, যে কোনো চাটনি, বিয়েবাড়িতে তো চাটনি হয়, যে কোনো চাটনির সাথে পাঁপড় এত ভালো লাগে কি বলবো বন্ধুরা, আমার চাটনির সাথে পাঁপড় খুবই ভালো লাগে। তো আজকে যে আমি কিন্তু চাটনিটা করেছি সাথে কিন্তু পাঁপড়ও ভেজেছিলাম খাওয়ার জন্য। উফ, কী যে লেগেছিল না শেষ পাতে চাটনি আর পাঁপড়, অসাধারণ লাগে। তোমরা কে কীভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের মতো করে আমিও চেষ্টা করব বানাতে। তাহলে আমার শেখাও হয়ে যাবে আর আমার শ্বশুরমশাইকে আরেকটা নতুন স্টাইলের চাটনি বানানো খাওয়ানো হবে, তাই না বলো? তো এদিকে দেখো বাবার ভাত একদম রেডি করে গুছিয়ে দিয়ে আসলাম। আসলে ছেলেদের নিয়ে তো আমি সময় মতো সেভাবে বেড়ে দিতে পারি না, সেই জন্য বাবার ভাত সুন্দর করে গুছিয়ে আমি বাবার ঘরে দিয়ে আসি। বাবা স্নান ধান করে তারপরে বাবা খেয়ে নেয়। আর আমার তো কোনো সময় ঠিক ঠিকানা নেই, কোন সময় আমি খাবার খাই, কোন সময় কি করি। তো সেই জন্য বাবার ঘরে দিয়ে আসলে বাবা ঠিক স্নান করে সময় মতো খেয়ে নেয়, তাহলে আর ওটা চিন্তা থাকে না যে বাবা কখন স্নান করবে, খেতে দিতে হবে, তাই না বলো? তো কিন্তু আমি এইভাবেই দিই বাবাকে খাবারটা। চাটনির গন্ধ শুনে মানে আমার বর চলে আসছে একটুখানি টেস্ট করতে। তো আমি বললাম ঠিক আছে, এসেছো যখন ভালোই হয়েছে, তাহলে তুমি একটুখানি টেস্ট করে বলো লবণ আর চিনিটা ঠিক আছে কি না। তো তারপরে ও খেয়ে কিন্তু তোমাদের সাথে রিভিউ দিবে যে কীরকম হয়েছে। সত্যি আজকে চাটনিটা খুব টেস্ট হয়েছিল। আসলে এবছরের প্রথম আমের চাটনি তো, সেই জন্যই হয়তো বা এতটা টেস্ট লেগেছে। বড্ড মিস করি সেই দিনগুলো, যখন সব বান্ধবীরা মিলে স্কুলের টিফিনে এরকম আম নিয়ে যেতাম বা কোনো দিন কুল নিয়ে যেতাম। তারপরে সবাই টিফিনে এইভাবে বসে একটা মাঠের সেই কোণে একটুখানি লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ি দিয়ে উফ খেতাম। আর কি যে শান্তি লাগতো, আর হাজারো গল্প। সেই দিনগুলো খুবই মিস করি। আজ কোথায় যে হারিয়ে গেল। সবার বিয়ে হয়ে গেছে, সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত, আমি ব্যস্ত, ওরা ব্যস্ত, সেভাবে ঠিকমতো ফোনে কথাও হয় না। হঠাৎ 1 মাস 2 মাস পরে আমরা সেই মানুষগুলোর সাথে কথা বলি, অথচ একটা সময় আমাদের এই মানুষগুলোই সব থেকে কাছের মানুষ ছিল, যাদের আমরা দিনের বেশিরভাগটা সময়ই তাদের সাথে কাটাতাম, তাই না? এখন সেই মানুষগুলো কত দূরে চলে গেছে। খুবই মিস করি আমাদের সেই পুরনো বান্ধবীদের, বন্ধুদের। এখন তাদের দেখাই পাওয়া মুশকিল। আমি পুরো পাগল হয়ে গেছি বন্ধুরা। দুপুরবেলা থেকে যা শুরু করছে, একটু আগে ঘুমাইছি আমি, মাথায় মানে কপালে একটা টিপও দিইনি, দাঁড়াও টিপ দিই, নাহলে নিজেকেই না বিশ্রী লাগে, ভিডিও করতে ইচ্ছা করে না। 1 সেকেন্ড। এতটা খচ্চর হয়েছে না মিতাস, মানে আমি কি বলবো বন্ধুরা, ধারণার বাইরে। তো যাই হোক, পুরো আমার ঘর, এই যে ঘর দৌড় বারান্দা সব জলে জলাকার করে দিছে। ওর বাবা থাকলে ভয় পায়, আমাকে ভয় পায়, কিন্তু যদি মারি তাহলে সবসময় মারতে ইচ্ছা করে না বাচ্চাকে, তো শরীর শুকিয়ে যায়। পুরো জল দিয়ে শেষ করছে। তো ওই যে এইমাত্র ওকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করিয়ে একদম পুরো সরষের তেল মাখলাম, কারণ আমি জানি সর্দি লেগে যাবে। সর্দি লাগলে যে আমার কি অবস্থা হয় আমি বলে বোঝাতে পারবো না। তো সরষের তেল ঠেল মেখে এই যে বিছানায় দিলাম, তাও তো মানে চুপ থাকে নাও। তারপরে এদিকে বাসন মেজে টেজে আসলাম, উঠান ঘর সমস্ত কিছু ঝাড় দিলাম। 1 গাদা জামা কাপড় ছিল, ওগুলো নিয়ে এসে রাখলাম, প্লাস আরও কিছু জামা কাপড়। কোথায় যাবি? ইস্যু কর মানে। তারপরে হচ্ছে 1 গাদা জামা কাপড় ধুয়ে ওখানে গামলা দিয়ে ঢেকে রেখেছি, কারণ এখন আকাশের পরিস্থিতি খারাপ, আর রাতের বেলা কোথায় শুকাতে দিব। আর এদিকে এখানে এই যে প্রেশার কুকারে বসিয়েছি ভাত রাতের জন্য। তো এদিকে দুধ গরম করে রাখলাম, ছোটোটাকেও পরিষ্কার করে, মানে ও জল দিয়ে ইসে করে, তো ওকেও পরিষ্কার করে যে বাবার কাছে দিলাম।
আর এগুলো সব আমি মুছলাম। তো এই যে দেখো ঘুরে টুরে আসলো, আসো। তো এখন আমি এই যে দুজনকে খাওয়াবো।